সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুরুতেই আমরা জেনে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর শিরোনাম, প্রধান শিরোনামগুলো। প্রথমে আমরা জেনে নেব প্রথম আলো থেকে। প্রথম আলো করেছে আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে, বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। দৈনিক ইত্তেফাক, আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে, আলোচনায় ঢালাও মামলা। দেওয়াল জুড়ে সাক্ষী হয়ে উঠল জুলাই গণ অভ্যুত্থানের গল্প, বিশ্বব্যাংক আয়োজিত দৃক পাঠে গ্রাফিতি প্রদর্শনী। সমকাল, বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যয়ে শিল্প খাত। বাংলাদেশ প্রতিদিন, পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে চাপ দিতে হবে, অর্থ উপদেষ্টা। সংবিধানের 3 সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে, আজ নতুন নির্বাচন কমিশনের শপথ। যুগান্তর, চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে, বৈদেশিক ঋণ পরিশোধ। বণিক বার্তা, চক্রাকার ঋণের ফাঁদে পড়বে কি বাংলাদেশ, বন্ডের মাধ্যমে ভর্তুকির দায় পরিশোধ। অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছেন 291 শিক্ষার্থী, নেই শৌচাগার, বিশ্রামাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। ট্রাফিক পুলিশের মতোই কিডনি ফুসফুসের জটিল রোগে আক্রান্তের শঙ্কা। দ্য ডেইলি স্টার, ক্রাউড কন্ট্রোল, police seek to stop use of lethal weapon. Doing business gets harder for gas power shortage. পত্রিকার শিরোনামগুলো আমাদের পড়া শেষ। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে যেটা নিয়ে যে আজ তো নতুন নির্বাচন কমিশনের শপথ, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, নতুন নির্বাচন কমিশন আজকে শপথ গ্রহণ করবেন এবং তাদের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। আমরা আশা করছি নাসির উদ্দিনের সিইসি হিসেবে যে দায়িত্বভার তিনি গ্রহণ করতে যাচ্ছেন, একই সঙ্গে 4 জন কমিশনার যথাযোগ্যভাবে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব তারা সাংবিধানিকভাবেই স্বাধীনভাবেই সেই ক্ষমতার প্রয়োগ করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন। এটি আমাদের অর্থাৎ জনগণের দাবি। আমরা যুগের পর যুগ যতগুলো সরকার আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে, বাংলাদেশে কিন্তু এক কথায় একেবারেই সর্বমহলে গ্রহণযোগ্য কোনো নির্বাচন আমরা দেখিনি। সব নির্বাচন নিয়েই কোনো না কোনো কথা উঠেছে, পক্ষপাত দুষ্টতার কথা উঠেছে, দলীয়ভাবে ব্যবহার করার কথা উঠেছে এবং পক্ষপাতমূলক আচরণের কথা উঠেছে, প্রশাসনকে ব্যবহার করার কথা উঠেছে। এবং সর্বশেষ যে 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ আউয়াল রাকিব হুদা কমিশনের নেতৃত্বে যে নির্বাচন সবথেকে বেশি বিতর্কিত হয়েছে, একপেশে হয়েছে, একতরফা হয়েছে। অনেকে এটিকে তামাশার নির্বাচন বলেছেন, কারণ প্রশাসনকে দলীয়ভাবে বা নির্বাচন কমিশনের পক্ষে বা সরকারকে বা একটি পক্ষকে ক্ষমতায় বসানোর জন্য একতরফাভাবে কাজ করার উদাহরণ বা দৃষ্টান্ত আমরা দেখেছি। যারা ভোটার তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ভোট আগেই দেয়া হয়েছে এবং প্রশাসনকে বা দলীয় নেতাকর্মীদেরকে ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি প্রদর্শন বা পেশি শক্তির প্রয়োগ আমরা দেখেছি যে স্বাধীনভাবে ভোটদানের ক্ষেত্রে যে সুষ্ঠু পরিবেশ সেটি তৈরি করা হয়নি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়নি, কারণ একটি বড় রাজনৈতিক দলকে তারা নির্বাচনের বাইরে রেখেছে এবং সেই দলকে পোলিং এজেন্ট পর্যন্ত দেওয়ার ক্ষমতা বা তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি। সুতরাং এই যে একতরফা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের যে জায়গা আমরা বলি, সেই জায়গা থেকে একটি দলকে নির্বাচনের বাইরে রেখে
দফায় দফায় অর্থাৎ প্রায় 16 বছর একটানা ক্ষমতায় থাকার একটি নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। যে জায়গা থেকে আমরা আজকে ফ্যাসিস্ট বলছি, যে জায়গা থেকে বাংলাদেশের জনগণের উপরে একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, জনসমর্থনহীন সরকার, অনির্বাচিত সরকার চেপে বসেছিল বলছি, সেই জায়গা থেকে উত্তরণের জন্য অর্থাৎ গণতন্ত্রের পথে যাত্রার জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য এবং সুষ্ঠু বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ এবং ভোটাররা একজন প্রার্থীকে ভোট প্রদান করবেন, অর্থাৎ আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, বিঘ্নে দেব এবং স্বাচ্ছন্দ্য স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাব, সেই পরিবেশটা তৈরির মূল চ্যালেঞ্জ বা প্রধান চ্যালেঞ্জ কিন্তু বর্তমানে এই নাসির কমিশনকে নিতে হবে। এবং একই সঙ্গে বেশ কয়েকটি চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে যে নাসির কমিশনকে বড় কিছু চ্যালেঞ্জ নিতে হবে, কেননা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন কিন্তু বেশ কিছু প্রস্তাব রাখছে যে আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এবং সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গও চলে আসছে। এবং যদি এইটা নিয়ে বিতর্ক হয়, সামনে নিশ্চয়ই অনেক কথা হবে যে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিপক্ষে জনসমর্থন সুশীল সমাজ কি বলছে, অন্তর্বর্তী সরকার নীতি নির্ধারকরা কি বলছে। একই সঙ্গে স্থানীয় সরকার আগে নির্বাচনের পক্ষে কিন্তু অনেকে মত দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা নির্বাচন কমিশন একটি দায়িত্বের মধ্যে পড়বে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদের মতো একটি জটিল এবং কঠিন বিষয় কিন্তু রয়েছে। গত 3 নির্বাচনে তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু ভোটদানের সুযোগ পায়নি। সুতরাং এই নির্বাচন কমিশনের মূল কাজ বা প্রধান কাজই হবে ভোটার তালিকা হালনাগাদ করে সেই পরিবেশ তৈরি করা, যাতে করে যারা গত 3 নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দানের অভিজ্ঞতা যাদের হয়নি, যারা বঞ্চিত ছিল এই অধিকার থেকে, সেই অধিকার ফিরিয়ে দেয়া, সেই পরিবেশটি আমরা দেখতে চাই। একই সঙ্গে অনেকেই বলছেন যে না ভোট দেওয়ার যে বিধান সেটি রাখা, সেটিকে ফিরিয়ে আনা। আপনার আমার কোনো প্রার্থীকে পছন্দ না হতে পারে, আমরা না ভোট কাউকে দিতেই পারি, বহির্বিশ্বাস সেটি রয়েছে। অর্থাৎ জনগণের যে স্বাধীনতা, ভোট প্রদানের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ফিরিয়ে আনার একটি প্রসঙ্গও কিন্তু উঠছে। সুতরাং আমরা যদি সব মিলিয়ে বলি, এই নির্বাচন কমিশনের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জই হচ্ছে একটি গণতান্ত্রিক পরিবেশে সব দলমতের অংশগ্রহণ, একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। জি, আমরা আজকের প্রায় সব পত্রিকাতে দেখতে পাচ্ছি যে একটা শিরোনাম, নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে। তারেক রহমান একটি কথা বলেছেন। দেখেন, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ 5 আগস্টের যে নজিরবিহীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যে তরুণ প্রজন্ম নিজের জীবন বিলিয়ে দিয়েছে, বুলেট সামনে দাঁড়িয়ে তারা মৃত্যুকে বরণ করেছে, বুলেটকে বরণ করেছে, সেই যে শহীদদের প্রতি যে দায়, সেই দায় বোধ থেকে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ জনগণের সরকার বা নির্বাচিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। সেই নির্বাচনী ট্রেন কিন্তু চলতে শুরু করবে আজকে দুপুর থেকেই, অর্থাৎ নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর থেকেই। সুতরাং এই যে আলোচনা আমরা করছি, এটা একটি স্বস্তির জায়গা। সুতরাং আমরা গণতন্ত্রের পথে একটি যাত্রা শুরু করতে যাচ্ছি বা করেছি। এটি নিয়ে এক ধরনের কথা হচ্ছিল, নির্বাচন কমিশন কবে গঠন করা হবে, সার্চ কমিটি কবে এটা চূড়ান্ত করবেন। কিন্তু সবশেষ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু এই সুখবরটি শুনিয়েছেন, এবং আমরা বাস্তবেই কিন্তু কয়েকদিনের মধ্যে সে নির্বাচন কমিশনকে দেখেছি যেটি আজকে শপথ গ্রহণ করতে যাচ্ছে। তারেক রহমান কিন্তু বারবারই বলছেন যে গণতান্ত্রিক সরকার বা জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং এই নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠান করতে হবে। কারণ নির্বাচন যত দ্রুত হবে তত দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বা নির্বাচিত সরকার বা জনগণের সরকার জনগণের কল্যাণে কাজ শুরু করার সুযোগ পাবে। কিন্তু অন্তর্বর্তী সরকার যত দেরি করবে, কারণ অন্তর্বর্তী সরকারের হাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, বেশ কিছু লক্ষ্য রয়েছে, যে ছাত্র জনতার যে মূল দাবি, ছাত্র জনতার যে সংস্কার, যে চাহিদা, অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে মূল চেতনা বা যে মূল কাঠামো সংস্কারের যে মূল অঙ্গীকার, সেই জায়গা থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে যে আমরা সংস্কার শেষ করেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করব। সুতরাং এই জায়গাতেই রাজনৈতিক দলগুলো একটি দ্বিধান্বিত আছে, একটু দ্বিধাগ্রস্ত আছে, একটু সন্দেহ প্রবণতা আছে যে এই সরকার কতদিন না থাকে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করব। আর তারেক রহমানের যে শঙ্কার কথাটি বারবার বলছেন, আপনি যদি সময় বেশি নেন তাহলে বিরোধী পক্ষ
ষড়যন্ত্রকারীরা বসে থাকবে না। একটি অদৃশ্য ভয়ঙ্কর দেয়াল সামনে আছে, যেটি দেখতে পাচ্ছি না। নির্বাচন অনুষ্ঠানে দেরি হলেই গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হবে, এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা হবে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এই সরকার যদি সফলভাবে কাজ করতে পারে, তাহলেই কিন্তু একটু নতুন বাংলাদেশ, একটু সুন্দর আগামী আমরা দেখতে পাবো। যে আমাদের আরেকটা প্রশ্ন আছে, যেটা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যে অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছেন 291 শিক্ষার্থী। সেখানে নেই শৌচাগার, বিশ্রামাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা। ট্রাফিক পুলিশের মতোই কিডনি ফুসফুসের জটিলতা, মানে জটিল রোগে আক্রান্তের সংখ্যায় তারা। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? 5 আগস্টের যে পরিবর্তিত বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন মাঠে ছিল না সারা বাংলাদেশেই, কারণ তাদের উপরেও কিন্তু এক ধরনের হামলা হয়েছে, থানা ভাঙচুর করা হয়েছে, ট্রাফিক পুলিশ রাস্তায় পাওয়া যায়নি। সেখানে ছাত্ররা কিন্তু নিজ উদ্যোগে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশে কেন সারা বিশ্বে একটু নতুন উদাহরণ তৈরি করেছিল। রাস্তায় নেমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে, শৃঙ্খলা ফিরিয়ে এনেছে সড়কের। সেই জায়গা থেকে যে ট্রাফিক পুলিশের যে বাস্তবতা, তাদের যে অধিকার, অর্থাৎ তারা দায়িত্ব পালনের পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে পয়ঃনিষ্কাশন সহ আদার্স যে সুযোগ সুবিধাগুলো দরকার, তারা প্রচণ্ড গরমের মধ্যে বিশৃঙ্খল সড়কে যেভাবে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করেন, সেটিকে আমাদের স্যালুট জানাতেই হবে। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে প্রসঙ্গটি তুলেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে বলতে চাই যে ট্রাফিক পুলিশ বা শিক্ষার্থীদেরকে মর্যাদা দিতে হবে, কাজের স্বাধীনতা দিতে হবে, এবং নাগরিক হিসেবে আমাদের সব থেকে বড় দায়িত্ব রয়েছে তাদেরকে সহযোগিতা করা। চালকদের শিক্ষিত হওয়ার বা প্রশিক্ষিত চালক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা নিয়ে একটা প্রচারণা দরকার, যে আমরা ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা কিভাবে করব, সড়ক ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানো দরকার। আমাদের যে জনপরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলোকে রুট আকারে এটা নতুন ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা দরকার। অর্থাৎ আপনি দেখবেন মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়কে বেশি চলছে, কার্বন নিঃসরণ বেশি ঘটছে, পরিবেশ দূষণ বেশি ঘটছে। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক নয়, অর্থাৎ অদক্ষ চালকরা চালাচ্ছে, যারা প্রশিক্ষণ নয়, যাদের লাইসেন্স নেই, তাদেরকে কিন্তু নিরূপণ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে, এবং লাইসেন্স ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে। আপনি দেখবেন যে চালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অনিয়মের কথা আমরা জানি। সুতরাং যখন অদক্ষ শিশু ড্রাইভাররা বা চালকরা সড়কে নামবে, সেখানে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু বেশি থাকবে। সুতরাং একই সঙ্গে সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি লাইসেন্স ব্যবস্থা বা কাঠামোকে পুনর্গঠন করা, সংস্কার করা দরকার। এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে বাংলাদেশের ঢেলে সাজানোর একটি নতুন সুযোগ বা সময় এসেছে, এটি সময়ের দাবি। সুতরাং সড়কের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর স্বার্থে, একটি সুন্দর সুশৃঙ্খল সড়কের স্বার্থে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কিন্তু ট্রাফিক পুলিশকে আপনার সহযোগিতা করতে হবে। এবং একই সঙ্গে রাষ্ট্রকেও সেই দায়িত্বটা নিয়েই তাদের যে মানবিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ অস্বাস্থ্যকর যে পরিবেশের কথা আপনি বলছেন, সেই পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে, তাদের থাকা, খাওয়া, বিশ্রামের ব্যবস্থা করতে হবে, এবং সড়কের যে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। এবং এই সব মিলে একটি সম্মিলিত, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। সুতরাং এখানে সম্মিলিতভাবেই সংস্কার কাঠামো সবার পরামর্শ নিয়েই করতে হবে, এবং একটি দুর্নীতিমুক্ত ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনি দেখবেন যে দুর্নীতির অভিযোগও কিন্তু অনেকে রয়েছে, হয়রানির অভিযোগও কিন্তু কখনো কখনো ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আমরা পাই। সুতরাং আমরা চাই একটি অনিয়মমুক্ত, দুর্নীতিমুক্ত, সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা। জি, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।